আমরা আজকে করব হচ্ছে লাস্ট দিন যে টাইপগুলো আমরা করি নাই, শুধু আমরা সেই টাইপগুলো নিয়ে আজকে কাজ করব। যেমন হচ্ছে লাস্ট দিন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে কাজ করি নাই, তো আজকে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে কাজ করতে চাচ্ছি। ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের খুব একটা তেমন আসে না, খুব নর্মাল কাজ, এই জন্য খুব একটা দেয় না তারা। সো আমাকে এরকম একটা টেবিল দিয়ে দিবে, এন্ড দিয়ে তারা বলবে যে এটাকে এখান থেকে ফ্রিকোয়েন্সি পলিগনটা বের করতে, ড্র করতে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে মিড পয়েন্ট গুলা বের করা। তাহলে 0 থেকে 4 এর মিড পয়েন্ট হচ্ছে 2, 4 থেকে 8 এর মিড পয়েন্ট হচ্ছে 6, 8 থেকে 12 এর হচ্ছে 10, 12 থেকে 16 এর হচ্ছে 14, আর 16 থেকে 20 এর হচ্ছে 18। তাহলে প্রত্যেকটার মিড পয়েন্ট আমাদের লাগবে। দেন আমরা যেটা করব, এটাকে আমরা এক্স এর ভ্যালু হিসেবে চিন্তা করব, আর ফ্রিকোয়েন্সিকে আমরা ওয়াই এর ভ্যালু হিসেবে চিন্তা করব। তাহলে 2,4, 6,8, 10,7, 14,4, 18,2। তাহলে এই কোঅর্ডিনেট গুলো আমরা জাস্ট বসাবো, এই পয়েন্ট গুলো আমরা বসাবো। তাহলে আমরা যদি বসাই তাহলে 2,4 আসে হচ্ছে, দেখো ওয়াই এক্সিসে কিন্তু স্কেলিং করা নাই, ওয়াই এক্সিসে আমরা নিজেরা স্কেলিং করব। বাট একটু মাথায় রাখতে হবে আমরা যেন পুরো গ্রাফটা একটু ঠিকভাবে ইউজ করি, আমরা যেন গ্রাফটাকে খুব বেশি ছোট না করে ফেলি বা খুব বেশি বড় না করে ফেলি। তাহলে আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8। 26 কিভাবে পাইলেন? মানে আমি একটু মাত্র আসলাম মিড পয়েন্ট, আমরা মিড পয়েন্ট বের করলাম, পয়েন্টগুলো, রেঞ্জগুলো। তাহলে আমরা এখানে হাইয়েস্ট আমাদের দিতে হবে y এর ভ্যালু, হাইয়েস্ট আছে হচ্ছে 8 পর্যন্ত। তাহলে আমি যদি 1 আমরা 2 ঘর করে করে যদি নেই, তাহলে 3, 4, 5, 6, 7, 8, তাহলে মোটামুটি কভার হয়ে যায় পুরো গ্রাফটা। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হয়, আমাদের প্রথমে ছিল 2,4, তাহলে 2 এর জন্য আমরা 4 এ দিলাম। তুমি চাইলে 1, 2, 3, 4 দিয়েও ধরতে পারো, বাট সেক্ষেত্রে গ্রাফটা আবার একটু ছোট হয়ে যায়, এটা ইচ্ছা। 4 এর জন্য 6 এর জন্য আমাদের আসে হচ্ছে 8, তাহলে 6 এর জন্য আমরা 8 এ দিলাম। 10 এর জন্য হচ্ছে 7, 10 এর জন্য আমরা দিলাম হচ্ছে 7। 14 এর জন্য হচ্ছে 4, 14 এর জন্য আমাদের আসতেছে হচ্ছে 4। 18 এর জন্য 2, 18 এর জন্য আমাদের আসতেছে হচ্ছে 2, সরি এখানে হবে। এখন যে পয়েন্টগুলো আমরা পেলাম, আমরা এখন স্কেল দিয়ে প্রত্যেকটা পয়েন্ট জয়েন করে দিব। তাহলে আমরা এখন স্কেল নিব, নিয়ে এখন প্রত্যেকটা পয়েন্ট আগে জয়েন করবা। তাহলে প্রত্যেকটা পয়েন্ট জয়েন করলে আমাদের কিন্তু আমরা ফ্রি হ্যান্ডে এটা করব না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা ফ্রি হ্যান্ডে করি, এটা আমাদেরকে অবশ্যই স্কেল দিয়ে করতে হবে, মাথায় রাখবো। প্রত্যেকটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আমরা স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা জয়েন করে দিচ্ছি। স্যার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি ফ্রি হ্যান্ডে করি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অবশ্যই ফ্রি হ্যান্ডে করতে হবে, অবশ্যই, কারণ এখানে এটা কি কার্ভ নরমাল শেপ। ফ্রিকোয়েন্সি কোনটা? মানে এই যে এখন যেটা করতেছেন? হ্যাঁ, এটা নরমাল ফ্রিকোয়েন্সি, এটা নরমাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই পর্যন্ত করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লাস্টে তুমি মিলাই দিবা। তুমি না মিলালেও সমস্যা নাই, এটা নিয়ে কোনো মার্ক কাটা হয় না, বাট অনেকে বলে মিলাই দিতে, অনেকে বলে মিলাই দিও না, তুমি দিবা, তাহলে শেপটা সুন্দর হয় দেখতে। তাহলে এই হচ্ছে আমাদের স্যার একদম কি ফ্রিকোয়েন্সি দুই পলিগন। পাশের এন্ডিং পয়েন্টের সাথে মিলাই দিব? এন্ডিং পয়েন্টের সাথে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের সাথে মিলাই দিব আমরা। আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এতটুকু ঠিক থাকলে আমাদের এটা 2 মার্কস, মানে 2 মার্কস এর কোশ্চেন, এতটুকু ঠিক থাকলে আমরা ফুল মার্কস পেয়ে যাব। বাট তুমি মিলাই দিলে জিনিসটা দেখতে ভালো হয়, ঠিক। তাহলে এই ছিল আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনের কাজ, আমরা করে ফেললাম। হ্যাঁ, হয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে লেট হয়ে গেল? স্যার ভুলে গেছি, ক্লাস ছিল। ওকে, ঠিক আছে। নেক্সট যে টাইপ আমরা পাচ্ছি সেটা আমরা করছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে। তো আমরা কাজ করছি নাকি লাস্ট দিন? যেগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো নিয়ে আমরা আজকে কাজ করতে চাচ্ছি না। আমরা ডিফারেন্ট টাইপ যেগুলো পাবো শুধু সেগুলো নিয়েই কাজ করব আজকে। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের ডান। নেক্সট আমরা চলে আসতেছি হচ্ছে পাই চার্টে। সো পাই চার্টে আমাদের মেইনলি দুইটা ফর্মুলা ছিল, আমাদের মনে আছে কিনা? একটা হচ্ছে a1/b1 অ্যাঙ্গেল 1/v1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2/ভ্যালু 2, এই ছিল একটা ফর্মুলা। আর একটা ছিল অ্যাঙ্গেল 1/ভ্যালু 1 ইকুয়ালস টু টোটাল অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। আমরা সবসময় জানি টোটাল অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 360। যেমন হচ্ছে এখানে আমাকে একটা পাই চার্ট তারা দিয়ে দিছে, অলরেডি তিনটা অ্যাঙ্গেল তারা আমাকে দিয়ে দিছে, বাকি অ্যাঙ্গেলটা সে দেয় নাই, আমরা কিন্তু সেটা বের করতে পারবো। আমরা 360 থেকে যদি এই তিনটাকে মাইনাস করে দেই তাহলে আমাদের বাকি যে অ্যাঙ্গেলটা সেটা চলে আসবে। তাহলে আমাদেরকে বলতেছে তারা দেয়ার আর 12 ব্লু কার্স। তাহলে ব্লু এর ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 12। তাহলে মানে আমরা ব্লু এর অ্যাঙ্গেলও পেয়ে গেলাম, আমরা ব্লু এর ভ্যালুও পেয়ে গেলাম। তো এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ মেনি কার্স পাস দ্য হাউস। এখানে অ্যাকচুয়ালি হচ্ছিলটা কি? এখানে হচ্ছিল যে একটা বাড়িতে পাশ দিয়ে যতগুলা গাড়ি যায় তাদের কালার গুলা নোট ডাউন করা হচ্ছিল। তো এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে টোটাল কতগুলা গাড়ি পাস করছে। তার মানে আমরা এখন টোটাল ভ্যালুটা বের করব, তার মানে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব এখানে। তাহলে অ্যাঙ্গেল 1 ভ্যালু 1 টোটাল অ্যাঙ্গেল বাই টোটাল ভ্যালু। তাহলে অ্যাঙ্গেল 1 হচ্ছে আমাদের কত? 72, তার ভ্যালু হচ্ছে 12, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, টোটাল ভ্যালু আমরা জানি না, আমরা এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে আমাদের চলে আসতেছে টোটাল কতগুলা গাড়ি এখানে পাস করছে। নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে রেড এর মানে টোটাল কয়টা কার ছিল যাদের ভ্যালু কালার হচ্ছে রেড। তার মানে রেড এর এখন কি চাচ্ছে? ভ্যালুটা চাচ্ছে। প্রথমে আমাদের কাজ হচ্ছে রেড এর অ্যাঙ্গেলটা বের করে নেওয়া। 360 থেকে আমরা বাকি তিনটা অ্যাঙ্গেল মাইনাস করে দিলেই রেড এর অ্যাঙ্গেল চলে আসতেছে। তাহলে আমরা যদি দেখি 360 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে আমাদের রেড এর অ্যাঙ্গেলটা? আদিত্য কত আসে অ্যাঙ্গেলটা একটু বের করে দাও। স্যার 78 ডিগ্রি। 78 ডিগ্রি। ইয়েস স্যার। তাহলে রেড এর অ্যাঙ্গেল আসতেছে হচ্ছে 78 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 1/ভ্যালু 1 অ্যাঙ্গেল 2/ভ্যালু 2, অথবা আমরা এখানে সেকেন্ড ফর্মুলাটাও ইউজ করতে পারি আমাদের ইচ্ছা। তাহলে অ্যাঙ্গেল 1 এ আমরা সাপোজ ব্লু এর ভ্যালু বসাচ্ছি। তাহলে ব্লু এর অ্যাঙ্গেল ছিল 72, ব্লু এর ভ্যালু ছিল 12, অ্যাঙ্গেল 2 হচ্ছে রেড এর অ্যাঙ্গেল যেটা হচ্ছে 78 ডিগ্রি, আর এটার ভ্যালু আমরা বের করতে চাচ্ছি, আমরা এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা এখন ক্যালকুলেট করি তাহলে আমাদের চলে আসতেছে। দেখো কার কোনো সমস্যা আছে কিনা? আমরা 13 আসে। দুইটা ওকে 13। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি x = 30। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট দেখি আমাদের কি টাইপ আছে। আমাদের এই পাই চার্টের ম্যাথের সাথে কিন্তু দেখা যায় পার্সেন্টেজ এবং রেশিও খুব বেশি থাকে। আমাদের পাই চার্টের ম্যাথের সাথে পার্সেন্টেজ এবং রেশিও খুব বেশি থাকে, এই কারণে আমরা যে বি নাম্বার ম্যাথটা সলভ করা ট্রাই করব নিজেরা, আমরা যদি বুঝে থাকি। স্যার একটু জুম ইন করা যাবে? অবশ্যই, আমি আগে দেখে নিচ্ছি যে উপরের ম্যাথের সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা, আচ্ছা না হলে আবার আমরা ঝামেলায় পড়ে যাব।
না, কোন সম্পর্ক নাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে। ওকে, সো আমরা পার্সেন্টেজ রেশিও নিয়ে কাজ করতে পারি কিনা এটাই আমাদের এখন বোঝা যাবে এখান থেকে। আমরা বি পার্টটা সলভ করতেছি। আচ্ছা, এই ফ্রাইডে থেকে আমাদের কাজ একটা বাড়বে। সেটা হচ্ছে এই ফ্রাইডে থেকে আমরা শুরু করব যে আমরা একটা করে পেপার 1 আমরা নিজেরা সলভ করব। ম্যাথ ডি পেপার 1 যেটা নন ক্যালকুলেটর পেপার, এবং সলভ করে আমরা সাবমিট করব। এই ফ্রাইডে থেকে আমরা এই জিনিসটা শুরু করব। স্যার কোশ্চেন কি আপনি দিবেন না? কোশ্চেন পেপার থেকে একটা না, ইয়ার কোশ্চেন পেপার থেকে আমরা সিলেক্ট করে দিব, আমরা একটা স্পেসিফিক ইয়ার থেকে স্টার্ট করে দিব। ওকে ওকে স্যার। স্যার। তাছাড়া কিন্তু আমরা নন ক্যালকুলেটর পার্টটা আমরা যে সব পারবো তা না। আমরা কি নিজেই করব না ফ্রাইডেতে আপনি ক্লাস নেবেন এক্সট্রা? না না না, ক্লাস নিব না, আপাতত আমরা নিজেরাই শুরু করি, কারণ Okay, নন sir. ক্যালকুলেটর পার্টে প্রথম দিকে অনেক টাইম লাগবে। ইয়েস এই স্যার। জন্য নিজেরাই থাকতে হবে, নিজেরাই সলভ করতে হবে। এটা এরকম না যে তোমরা পারো না। আপনি সিলেক্ট করে গুগল ক্লাসরুমে দিবেন না, মানে কিভাবে দিবেন? আমরা একটা স্পেসিফিক ইয়ার থেকে স্টার্ট করতে পারি, আমরা একদম ওল্ডেস্ট ইয়ার থেকে স্টার্ট করতে পারি। ওকে। যেমন আমাদের কোশ্চেন পেপার পাওয়া যায় হচ্ছে अवेलेबल 2005 থেকে, মোটামুটি 3 থেকেও পাওয়া যায়, বাট আমরা 5 থেকে শুরু করে দিই। হ্যাঁ স্যার, 2002 এর থেকেও পাওয়া যায়, অনেক জায়গায় দেখছি। ওইগুলো আবার ঝাপসা হয়ে যায়, দরকার নেই। স্যার অনেক আমরা মে জুন 2005 থেকে পেপার 1 সলভ করা শুরু করে দেই। এভরি ফ্রাইডেতে আমরা সাবমিট করব, যে কয়টা পারে। তাহলে আমি ধারণা পেয়ে যাব যে কার কতটুকু নলেজ আছে কোন টপিকে। এটা আমার একটা নলেজ হয়ে যাবে। আমরা যে কয়টা পারি, এরকম না যে আমি পারি না, আমাকে অনেক করতে হবে, এরকম না। বাট আমার মাঝখানে আমার ভিতরে একটা ধারণা হয়ে যাবে যে কার কোন টপিকে সমস্যা আছে। স্যার যেগুলো পারবো না ওগুলো কি স্যার পরে আপনি দেখাই দিবেন? হ্যাঁ, আমি দেখাই দিব। এবং যে কোশ্চেনগুলো আমরা পারবো না, এটা আমরা লাস্টের পেজে ওই কোশ্চেন নাম্বারগুলো আমরা লিখে ফেলবো, তাহলে আমাদের রেফারেন্সে থেকে যাবে যে এই কোশ্চেনগুলো পারি না। তাহলে আমি প্রত্যেক ফ্রাইডেতে একটা করে ফোল্ডার এখন ওপেন হয়ে যাবে। তো প্রত্যেক ফ্রাইডেতে আমরা আপাতত একটা করে ম্যাথ ডি পেপার 1 আপলোড করব। সো কোশ্চেন নাম্বার বি, আমাদের এটা মাত্র 5 মার্কের একটা কোশ্চেন, সো অলরেডি হয়ে যাওয়ার কথা। তাহলে ফার্স্ট ইনফরমেশন জিজ্ঞেস করা হচ্ছে, ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ বয়েজ ইন গ্রুপ সি। তাহলে গ্রুপ সি এর ফ্র্যাকশনটা কত? সো আমরা জানি যে টোটাল এখানে অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা যদি ফ্র্যাকশন বের করতে চাই, তাহলে আমরা অবশ্যই কি করলাম, এখানে 42 ডিভাইডেড বাই 360 করলাম। তাহলে টোটালের ফ্র্যাকশন বলতে আসলে কি বোঝায়, যে টোটালের কতটুকু অংশ। তাহলে টোটাল যেহেতু আমরা জানি 360 ডিগ্রি, তাহলে 42 কে আমরা 360 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব যে ফ্র্যাকশনটা কতটুকু। এবং আনসারটা কিন্তু অবশ্যই বলছে লোয়েস্ট টার্মসে কনভার্ট করতে, যেহেতু এটা পেপার 1 এর ম্যাথ, এইজন্য এই কোশ্চেনটা তারা সাথে অ্যাড করে দিয়েছে। তাহলে আমরা এখানে সিম্পলিফাই করব রেজাল্টটাকে। স্যার এই ওয়ার্কবুকে কি পেপার 1 আর পেপার 2 আলাদা করা থাকে? হ্যাঁ, কোশ্চেন দেখলে বোঝা যায় পেপার 1 হ্যাঁ স্যার। কোনগুলা। যখন পেপার 2 তে তোমাকে কখনো এই কাহিনী বলবে না যে লোয়েস্ট টার্মে লেখো। ইয়েস স্যার। নেক্সট বলা হচ্ছে the number of boys in group B is 21. তাহলে গ্রুপ বি এর জন্য ভ্যালু দেওয়া হচ্ছে 21. Find the total number of boys who run the 100 meter. আচ্ছা, তাহলে গ্রুপ বি সম্পর্কে আমরা জানি হচ্ছে এখানে টোটাল 35% অফ দা বয়েজ এটা মেইনটেইন করছে। তাহলে এটা কিন্তু কি বোঝায়,
এই 35% হচ্ছে কিসের? টোটালের 35% হচ্ছে কতটুকু আসছে? ভ্যালু 21 আসছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখি? যে 35% অফ টোটাল ইকুয়ালস টু হচ্ছে 21। তাহলে তার মানে কি বোঝায় এটাকে? তাহলে এটাকে আমরা লিখতে পারি 35/100 অফ মানে হচ্ছে ইনটু বোঝায় ইকুয়ালস টু 21। তাহলে টোটাল ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 21 ইনটু 100 ডিভাইডেড বাই 35। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের টোটালের ভ্যালুটা চলে আসতেছে। এই ম্যাথগুলা করার একটা ডিভাইড ফর্মুলা খুব বেশি কাজে লাগে। রেশিও টাইপ বা পার্সেন্টেজ টাইপের ম্যাথের ক্ষেত্রে ডিভাইড ফর্মুলা নামে একটা ফর্মুলা আছে, ওইটা অ্যাপ্লাই করাটা আমাদের জন্য, ওইটা আমাদের মাথায় রাখা উচিত। সেটা কিরকম? যে ভ্যালু ডিভাইডেড বাই পার্সেন্টেজ, ভ্যালু ডিভাইডেড বাই পার্সেন্টেজ, জিনিসটা হচ্ছে এইরকম। যেমন ধরো কোন একটা জিনিসের ভ্যালু যেমন দেওয়া হচ্ছে 21, এটার পার্সেন্টেজ কত আমরা জানি 35%। এটা আমরা 35% নিচে বসালাম। এখন আমরা বের করবো হচ্ছে টোটাল ভ্যালু, তার পার্সেন্টেজ কত? টোটাল ভ্যালু পার্সেন্টেজ সবসময় হচ্ছে 100 হয়। সো এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখা উচিত। রেশিও এবং পার্সেন্টেজের ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলাটা খুব কাজে লাগে, এটাকে বলা হয় ডিভাইড ফর্মুলা। এবং পার্সেন্টেজের ম্যাথে এই ফর্মুলাটা আমরা খুব বেশি ইউজ করব, একটা ফর্মুলা দিয়ে আমরা সব ম্যাথ করতে পারবো। লাস্ট 3 তে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ বয়েজ ইন গ্রুপ ই। গ্রুপ ই তে কতজন বয়েজ আছে সেটা আমাকে বের করতে বলছে। সো গ্রুপ ই যদি আমাকে বের করতে হয়, আমাকে মনে হয় গ্রুপ ডি জানতে হবে। গ্রুপ ডি তে দেওয়া ছিল 9, গ্রুপ ডি তে ভ্যালু দেওয়া ছিল 9। গ্রুপ এ সম্পর্কে বলা ছিল যে টোটালের 1/4 হচ্ছে গ্রুপ এ তে আছে। তাহলে টোটাল আমরা এখান থেকে অবশ্যই ভ্যালুটা পেয়ে যাব পার্ট 2 তে। কত আসছে পার্ট 2 তে आंसर? 60। 60 আসে। তাহলে টোটাল যদি 60 হয় তাহলে 60 এর 1/4 হচ্ছে গ্রুপ এ তে আছে। তাহলে 15 আসে 1/4 করলে। তাহলে এ তে 15, বি তে 21, সি তে ভ্যালু কত সেটাও বের করতে হবে এখন। তাহলে সি তে কত আছে সেটা বের করে ফেলি। তাহলে শুধু বাকি থাকবে হচ্ছে ই এরটা। তাহলে সবগুলা অ্যাড করে আমরা 60 থেকে মাইনাস করলে আমাদের आंसर চলে আসতেছে। সি এর ভ্যালুটা কত আসছে আমাদের? 7 আসছে। সি এর ভ্যালু বের করতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা হইলে বইলো। তাহলে এই ছিল আমাদের পাই চার্টের আরেকটা ম্যাথ। সো পাই চার্টের ম্যাথে আমাদের কিন্তু মাথায় ধরেই রাখতে হবে যে এখানে পার্সেন্টেজ এবং রেশিও এই দুইটা টার্ম অবশ্যই ইউজ করা হবে যদি ম্যাথটাকে তারা হার্ড করতে চায়। মেইনলি পাই চার্টের ম্যাথে ফর্মুলাটা ইজি, কিন্তু যদি পার্সেন্টেজ এবং রেশিওটা এখানে ইউজ করে তখন মাঝে মধ্যে ম্যাথগুলা হার্ড হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের এখানকার বি নাম্বার কোশ্চেন। নেক্সট আমরা চলে আসলাম একটা স্কেটার ডায়াগ্রামে। ওকে, আমাকে এরকম একটা ফিগার দেওয়া থাকবে। আমাকে প্রথমে কি বলতেছে? রাইট ডাউন দ্য টাইপ অফ কোরিলেশন বাই দ্য ডায়াগ্রাম। একটা স্কেটার ডায়াগ্রামে নরমালি যেটা হয়, দুইটা জিনিসের মধ্যে একটা রিলেশন দাঁড় করানো হয়। যেমন এখানে কিসে কিসের মধ্যে রিলেশন দাঁড় করানো হয়েছে? The scatter diagram shows the number of sun heads and ice cream sold by a shop each day for 2 weeks. তাহলে একটা হচ্ছে একটা শপে আইসক্রিম কতটা সেল হয় আর ওই শপেই সান হেডস কতটা সেল হয়, এই দুইটার মধ্যে একটা রিলেশন তারা দাঁড় করাইছে। যেমন হচ্ছে আমরা যে একটা স্পেসিফিক ভ্যালু নিয়ে চিন্তা করি, যেমন হচ্ছে এই ভ্যালুটা, এটা মানে কি যে ওই স্পেসিফিক দিনে 4টা হচ্ছে সান হেডস বিক্রি হয়েছে আর 10টা হচ্ছে আইসক্রিম বিক্রি হয়েছে। এখন এই দুইটার মধ্যে একটা রিলেশন তারা দাঁড় করানোর চেষ্টা করছে এবং যখন এই পয়েন্টগুলো তারা বসাইছে, বসানোর পরে এরকম একটা ফিগার আসছে। নরমালি কোরিলেশনে 3 ধরনের ডায়াগ্রাম আমরা দেখব। একটা ডায়াগ্রাম আমরা দেখব যে ডায়াগ্রামটা আস্তে আস্তে এমন ভাবে দেওয়া দেখে মনে হচ্ছে একটা লাইন উপরের দিকে উঠে যাচ্ছে। আবার একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাবো যেমন নিচের দিকে যদি তাকাই দেখে মনে হচ্ছে একটা লাইন নিচের দিকে নেমে যাচ্ছে।
আবার মাঝে মধ্যে দেখা যাবে পয়েন্টগুলো এরকম ভাবে দেওয়া যে একটা সার্কেল শেপ হয়ে গেছে, কোনো লাইন হয় নাই। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ করিলেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে নেগেটিভ করিলেশন, এটাকে আমরা বলতেছি নো কোরিলেশন। এই তিন ধরনের রিলেশন হয়। যখন কোনো কিছুর মধ্যে পজিটিভ কোরিলেশন হয় তার মানে বোঝায়, এবং সাপোজ আমি যদি ধরে নেই যে দুইটা জিনিস একটা এ এবং বি এর মধ্যে রিলেশনটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এ এর যদি ইনক্রিজ হয় তাহলে বি এর ভ্যালু ইনক্রিজ হবে, এ যদি ডিক্রিজ হয় তাহলে বি এর ভ্যালু ডিক্রিজ হবে। আমার মাঝে মধ্যে ডেসক্রাইব করতে বলে, তাহলে ডেসক্রাইব করতে বলে আমরা এইভাবে বলবো জিনিসটা। যখন নেগেটিভ কোরিলেশন হবে এ এবং বি এর মধ্যে, তখন আমরা বলবো যে এ যদি ইনক্রিজ হয় তাহলে বি ডিক্রিজ হচ্ছে, এই কথাটাই লিখে দিব। আর যদি নো কোরিলেশন থাকে সেক্ষেত্রে আমাকে ডেসক্রাইব করতে বলবে না। আচ্ছা, তাহলে আমরা যদি উপরের কোয়েশ্চেনটার দিকে তাকাই, তাহলে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে যে এখানে কি ধরনের কোরিলেশন হচ্ছে। বুঝি নাই? স্যার নেগেটিভটাতে কি হবে ওটা বুঝি না, আরেকবার বলতে পারবেন? নেগেটিভটাতে তুমি বলবা যে একটা বাড়লে আরেকটা কমবে। The value of A will increase as the value of B decreases. A এর ভ্যালু বাড়লে B ডিক্রিজ করবে, জাস্ট এই কথাটাই বলবা। আর যখন পজিটিভ থাকবে দুইটাই তুমি ইনক্রিজ বলবা, যে A ইনক্রিজ হলে B ও ইনক্রিজ হবে। ওকে, তাহলে আমরা উপরের যদি ডায়াগ্রামের দিকে তাকাই, এটা অবশ্যই কি ধরনের কোরিলেশন? এটা একটা পজিটিভ কোরিলেশন, কারণ লাইনটা দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এখানে জিজ্ঞেস করা হচ্ছে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো the number of ice cream sold will increase as the number of sunhead sold will increase. এটা বাড়লে এটাও বাড়বে, দুইটার সাথে আমরা ইনক্রিজ দিয়ে আমরা বলবো। নেক্সট হচ্ছে আমাকে এখানে মাঝে মধ্যে লাইন অফ বেস্ট ফিট আঁকতে বলবে। এই লাইনটার ক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার হই যে এই লাইনটা আমরা কিভাবে আঁকবো। আমরা প্রথমে একটা স্কেল নিব, স্কেল নিয়ে আমরা স্কেলটা এমন ভাবে ধরবো যাতে দেখে মনে হয় যে এই সবগুলা পয়েন্টের মাঝামাঝি দিয়ে আমার লাইনটা যাচ্ছে, এই সবগুলা পয়েন্টের মাঝামাঝি দিয়ে আমার লাইনটা যাচ্ছে, এরকম মনে হয়। আমরা এমন ভাবে লাইনটা আঁকবো। এটা লাইনটা এক একজনের এক এক রকম হবে, কারো যে একদম সেম টু সেম হবে এরকম না, বাট এমন ভাবে লাইনটা আঁকবো। ড্র করব। জি, এমনি এস্টিমেট করে ড্র করব। এস্টিমেট করে ড্র করব, এক্স্যাক্টলি একদম এস্টিমেট করে তুমি ড্র করবা, বাট দেখে যেন মনে হয় যে সবগুলা লাইনের সবগুলা পয়েন্টের মাঝামাঝি দিয়ে যাচ্ছে, এভাবে আমরা চিন্তা করব। যেমন এই ডায়াগ্রামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি এরকম একটা লাইন এঁকে দিলাম, তাহলে এখানে এটা হয়ে গেল আমাদের, আমরা লাইনটা এঁকে ফেললাম। আমরা যদি একটু মানে মাঝে মধ্যে চেকিংও করা যায়, তুমি একটু চেক করতে পারো। যেমন ধরো এই লাইনের নিচে কয়টা পয়েন্ট আমরা পাইলাম, 1 2 3 4 5, আর উপরে কয়টা পাইলাম, 1 2 3 4 5, আর বাকিগুলা মাঝামাঝি দিয়ে গেছে। তার মানে মোটামুটি লাইনটা ঠিক আছে, মাঝামাঝি দিয়েই গেছে, আমরা বুঝলাম। সো আমরা এভাবেও চাইলে হিসাব করে লাইনটা ড্র করতে পারি। এই লাইনটা ড্র করার জন্য আমাকে 1 মার্ক দিবে মাত্র, সো বেশি টেনশন করার দরকার নেই। নেক্সট আমাকে সে বের করতে বলবে এখান থেকে যেদিন সানহেড ধরো 7টা সেল হয়েছে, যেদিন
স্যার আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। জি স্যার, আমি তো মনে করছিলাম আমার ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে, বাট হ্যাঁ, আমিও সেম মনে করছি। স্যার মনে হয় এখন Same. শুনতে পাচ্ছে না। স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে বা হ্যাং করছে। ওকে, শুনতে পাচ্ছি আমরা? Yes, sir. স্যার ওকে, একটু হ্যাং করছে, একটা সেকেন্ড জাস্ট ওয়েট করো। ওর ভূত এখনো ছাড়ে নাই। স্যার আপনি কি বললেন, ভূত ছাড়ে নাই? না, ওকে, তো আমরা এখন শুনতে পাচ্ছি সবাই, ঠিক আছে? স্যার ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম তার থেকে একটু এখানে ডিফারেন্সটা কি আসতেছে, আমাকে এতক্ষণ পর্যন্ত কোনো পয়েন্ট বসাতে হয় নাই, আমাকে এখন কিছু পয়েন্ট তারা বসাই দিছে আর কিছু পয়েন্ট রেখে দিছে, বলছে এটা বসাও। তখন ওই যে আপনি বললেন না 7-এ ধরে জানি কি করতে, ওটা তো বুঝতেই পারি নাই। আচ্ছা, মানে আমি বলতেছিলাম যে আমাদেরকে মাঝে মধ্যে এরকমও ফার্স্টে বলবে যে লাইন টানো, আমরা লাইন আঁকলাম, আঁকার পরে আমাকে বলবে যে আমাকে যে কোনো একটা ভ্যালু আমাকে দিয়ে দিবে। যেমন ধরো আমার নাম্বার অফ সান হেডস এর ভ্যালু দেওয়া 7, দিয়ে বলবে এখন নাম্বার অফ আইসক্রিম কত বের করো। তখন আমরা 7 থেকে একটা ভার্টিক্যাল লাইন আঁকবো, লাইনটাকে যেখানে টাচ করবে সেখান থেকে আমরা আবার লেফটে চলে আসব, যেখানে কাট করলো এখানকার ভ্যালুটাই হবে আমার নাম্বার অফ আইসক্রিমের ভ্যালু। আমাদেরকে এভাবেও আমাদেরকে ভ্যালু বের করতে হবে যখন স্কেটার ডায়াগ্রাম দিয়ে দিবে। আমরা হয়তো সামনে পাবো এই কোয়েশ্চেনটা, আমরা যাই। যেমন ধরো এখানে আমরা কি করতেছি, আমাদেরকে পয়েন্ট গুলা বসাতে বলতেছে, তাহলে জাস্ট গ্রাফে আমরা যেভাবে পয়েন্ট গুলা বসাই, আমরা জাস্ট এটাকে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু হিসেবে কাউন্ট করে 5,9 যেভাবে বসাতে হয় আমরা বসালাম, গ্রাফের মধ্যে যেভাবে জাস্ট বসাতে হয় আমরা সেভাবে বসাবো। 39,37 আমি হিসাব করে দেখলাম যে এখানে হয়, এই দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে আগে আমরা পয়েন্ট গুলা বসাবো যেগুলো মিসিং আছে, এটা হচ্ছে পার্ট 1। নেক্সট আমাকে হয়তো বা বলবে যে কোরিলেশন বের করো, লাইন অফ বেস্ট ফিট আঁকো, এই জিনিসগুলো বলবে। স্যার এমনিতে গ্রাফের যত জিনিস আছে সব তো হ্যাঁ। পেন্সিল দিয়ে করবো, তাই না? সব পেন্সিল দিয়ে করবো, অবশ্যই সব পেন্সিল দিয়ে করবো। ওকে স্যার। স্যার এই অবশ্যই সব ওয়ার্কবুকটা দিয়ে দিন স্যার, প্রিন্ট করব যে আচ্ছা, ম্যাথটা ঠিক আছে। করাইছেন স্যার। ওকে, আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই পর্যন্তই কাজ আছে। তাহলে আমরা কি কি কাজ করলাম, আমরা মিন মিডিয়ান মোড নিয়ে কাজ করলাম, আমরা পাই চার্ট নিয়ে কাজ করলাম, আমরা হিস্টোগ্রাম নিয়ে কাজ করছি, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি, আমরা ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে কাজ করলাম, আমরা স্যার বার স্কেটার চার্ট নিয়েও কাজ ডায়াগ্রাম করছি। নিয়ে কাজ করলাম, বার চার্ট নিয়ে স্যার একদম প্রথম দিন আমার কাজ করছিলাম। হ্যাঁ স্যার, লাস্ট দিন একটা করছিলাম। আচ্ছা হ্যাঁ,
বাট শোনো, এই টপিকগুলো খুবই রিয়ার, আমাদের মেইন ফোকাস হচ্ছে এইগুলা, এই চারটা, এই টপিকগুলো খুবই রিয়ার কেস। স্যার জাস্ট 1 মার্কের বা 2 মার্কের কোশ্চেন আসে, আমাকে জাস্ট নলেজটা রাখতে হবে। স্যার আমার একটু হিস্টোগ্রামের প্রবলেম ছিল। হিস্টোগ্রাম প্রবলেম ছিল, ওকে, আজকে ক্লাস শেষ করে তোমাকে আমি আবার দেখাই দিব হিস্টোগ্রামটা। বাট তুমি তো চলে যাও। স্যার সমস্যা নাই, আমি মিসকে বলবো না। হ্যাঁ হ্যাঁ, মিস তো আমার উপর রাগ করবে পরে। না স্যার করবে না, মিস তো 10টা পর্যন্ত ক্লাস নেয় লেটে গেলে, মানে লেটে যদি যায় তাহলে ওই দিক থেকে বাড়ায় দেয়, সমস্যা নেই। ও, মিস তো অনেক ভালো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাস তো এসে টেসে লিখতে দেয়, তো আমার ক্লাস আমারই ওয়ার্ক থাকে, ওগুলো হ্যাঁ। কমপ্লিট না করলে যাইতে দেয় না। আচ্ছা 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 আচ্ছা, আমাদের সেট হিস্ট্রির পরে আমাদের কোন টপিক করে ফেলছে? সেট করে ফেলছে মনে হয় নাকি স্কুলে? স্যার হ্যাঁ, সেটস তো স্কুলে সবার আগে আমাদের করে। গ্রাফ থেকে মেইন মিডিয়ান মোড বের করে শিখাইতেছে। হ্যাঁ স্যার, এটা শিখাচ্ছে এখন, আর হিস্টোগ্রাম করাবে, কোনটা? হিস্টোগ্রাম করাবে। আচ্ছা সো আচ্ছা, আমার একটু প্রবলেম। বাট আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটা স্পেশাল টাইপের প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমি এখানে দেখলাম না, সো এটা একটু দেখাইতে হবে। আচ্ছা যাই হোক, নেক্সট কি আমরা সেট করছি স্কুলে জি হ্যাঁ স্যার, স্যার, নাকি সেট প্রবাবিলিটি স্যার করছি? সেট, তারপরে কি তার আগে করছি ফাংশনস, একদম ফার্স্টে। আচ্ছা, আমরা জাস্ট তাহলে সেট থেকে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব, প্রবাবিলিটি থেকে কয়েকটা করব। আমাদের কিন্তু মুভ করতে হবে সামনে, টপিক এখনো অনেক রয়ে গেছে, রিভিশন দিতে হবে, ইয়েস স্যার। সো টাইম ওয়েস্ট করা যাবে না। স্যার স্কুলে তো এড ম্যাথে চ্যাপ্টার 18 নেক্সট শুরু আমরা করে দিয়েছে। চ্যাপ্টার 18 কেন, চ্যাপ্টার ফাংশন শুরু করার কথা। স্যার ফাংশন তো পলাশ স্যার পড়াচ্ছে না, উনি অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রেশনে চলে গেছে। তাই? ইয়েস স্যার। কই, আমাকে তো আজকে বললো যে ফাংশন, আমাদের তো অ্যাডমিটস একটা গ্রুপ আছে, সেখানে বললো ফাংশন শুরু করবে। কিন্তু স্যার জানি না কেন জানি উনি আজকে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন করাইছে। কালকে মনে হয় তাহলে আবার চেঞ্জ করবে হয়তো। স্যার সিলেবাস তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি হচ্ছে সেট অথবা প্রবাবিলিটি, যেটা আগে আসে সেটাই শুরু করে দিব আমরা। আচ্ছা, প্রবাবিলিটি আসছে, সো প্রবাবিলিটিও আমরা সব টাইপ করব না, প্রত্যেকটা টাইপ থেকে একটা করে আমরা করব, যেহেতু আমরা রিভিশন দিচ্ছি। স্যার তাহলে আমাদের প্রবাবিলিটি করব না সেটস করব? প্রবাবিলিটি তো স্যার ইয়েতে নাই, অ্যাসেসমেন্টের সিলেবাসে নাই, অনলি সেটস। বলছে হ্যাঁ স্যার, বলছে নাজমা মিস বলে দিছে যে অনলি আচ্ছা সেটস, আচ্ছা নো প্রবাবিলিটি। আর আমাদেরকে ক্লাসেও করানোর সময় প্রবাবিলিটির ম্যাথগুলো বাদ দিয়ে গেছে, এক্সক্লুড করে গেছে। বাট আচ্ছা, স্যার আমাদের করেনি, তোমাদের কি? আমাদের তো প্রবাবিলিটি করে স্যার। আচ্ছা আমরা করবো, সমস্যা না, স্যার আমাদের করায় নাই। সেট হই তো স্যার প্রবাবিলিটি কোশ্চেন আসছে। পেপার কে করে, নাজমা মিস না পলাশ স্যার? পলাশ স্যার বাট ম্যাথস ডিতে। পরীক্ষা তো এটা নিয়ে ঝামেলা হয় মাঝে মধ্যে। ও আচ্ছা। যাই হোক, যেই করুক ব্যাপার না। ওকে, তাহলে আমরা শুরু করে দেই এক সাইড থেকে। প্রথম কথা হচ্ছে আমরা একটু হালকা রিভিশনে যাচ্ছি, যে একটা ভেন ডায়াগ্রামে আমাদের যে পার্টগুলো থাকে সেই পার্টগুলোর নাম আমরা হয়তোবা এর মধ্যে ভুলে গেছি, আমরা আরেকবার একটু মনে করে নেই নামগুলো কি কি আছে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা একদম মাঝখানে যে পার্টটা 5, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তিনটারই কমন পার্ট এটা। দেন যদি আমাকে বলা হয় যে 2 এবং 5, এই দুইটা পার্টকে যদি বোঝানো হয়, তাহলে আমরা বুঝবো এ ইন্টারসেকশন বি কে বোঝানো হচ্ছে। যদি শুধু 2 কে বোঝাতে হয়, সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি, তার সাথে কি করতে হবে, ইন্টারসেকশন সি প্রাইমটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো আমরা এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা।
সবার মাঝখানে হচ্ছে 5, যেটাকে আমরা তিনটারই ইন্টারসেকশন হিসেবে লিখতেছি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন বি বলতে আমরা বুঝবো 2 5 কে, আর শুধু 2 কে বোঝাতে হলে আমাকে এই ইন্টারসেকশন বি এর সাথে আবার একটা সি প্রাইম দিতে হবে। কোনো কিছুর সাথে প্রাইম দেওয়া থাকলে এবং সাথে যদি ইন্টারসেকশন সাইন থাকে তার মানে সেটাকে বাদ দেওয়া বোঝায়। তাহলে সি এর পার্টটা যদি বাদ দিয়ে দেই তাহলে শুধু 2টা থাকবে আমাদের এখানে। ওকে, নেক্সট আমাদের যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে 1 কে বোঝানোর জন্য আমরা কি লিখব। তাহলে 1 পার্টটা হচ্ছে অনলি এ এর মধ্যে পড়ে, তাহলে এ এর অংশ থেকে আমরা বাদ দিয়ে দিব বি এর অংশ এন্ড সি এর অংশ। এই দুইটা পার্টকে যদি আমি বাদ দিয়ে দিই এর থেকে তাহলে শুধু 1টা থাকবে। এইটা সম্পর্কে আমার নলেজ রাখতে হবে। সেকেন্ডলি আমার নলেজ রাখতে হবে যে এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায়। সি হয় না, বি ইউনিয়ন সি প্রাইম যদি দিই। আমি সেটাই দেখাচ্ছি যে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হোল প্রাইম। তাহলে এভাবে লিখতে হবে। এটাও এটা দিয়ে 1 কে বোঝায়, এটা দিয়েও কিন্তু 1 কেই বোঝায়, বাট দেখতে কিন্তু ডিফারেন্ট দুইটা। এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। নেক্সট আমাদের কি মাথায় রাখতে হবে যে এ ইউনিয়ন বি প্রাইম, যখনই ইউনিয়নের সাথে প্রাইম চলে আসবে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হয়ে যেতে হবে যে আমরা ডিরেক্টলি জিনিসটা করতে পারবো না। মানে অনেকেই প্রবলেম ফেস করি আমরা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে চিন্তা করব যে এ এর মধ্যে কারা আছে। এর মধ্যে আছে হচ্ছে 1 2 4 আর 5, মাঝখানে ইউনিয়ন দাও। এখন দেখো বি প্রাইমের মধ্যে কারা আছে। বি প্রাইম বলতে বোঝায় যে বি এর গুলা ছাড়া বাকিগুলা। তাহলে বি এর সার্কেলকে বাদ দিলে বাকি থাকে 1 4 7 8। তাহলে এখন বলা হচ্ছে যে এই দুইটাকে এখন একসাথে করো, মাঝখানে ইউনিয়ন মানে একসাথে বোঝায়। তাহলে আনসারটা দাঁড়াচ্ছে 1 2 4 5 7 8। এই পুরোটাই হচ্ছে আমাদের আনসার। আমাকে এটা শেড করতে যদি বলে আমাকে এভাবে শেড করতে হবে। সো এই জিনিসটা আমাদের একটা কমন মিস্টেক, আমরা এটা করে থাকি। সো এই ভুলটা করা যাবে না। স্যার ইউনিয়ন আর প্রাইম তো একসাথে থাকলে বাইরের পার্টটাও হয়। ইউনিয়ন এবং প্রাইম, দেখো ইউনিয়ন প্রাইম এদের মধ্যে কোনো রিলেশন নাই যে আমরা একসাথে করে Yes, কোনো sir. কিছু বুঝবো, সেরকম কোনো রিলেশন আমরা যেতে পারবো না। যখনই ইউনিয়নের সাথে প্রাইম দেখবা তুমি একটু কেয়ারফুলি কাজ করবা, এটাই আমি বললাম। স্যার আমি তো এই জিনিসটা মুখস্থ করে রাখছি, ইউনিয়ন আর প্রাইম হইলে বাইরের পার্টটা ইনক্লুড করে দিব। আচ্ছা, বাইরের পার্টটা তো ইউনিভার্সাল সেটটা। বাইরের পার্টটা তো অবশ্যই থাকবে, কারণ প্রাইম যেহেতু Yes, আছে। sir. হ্যাঁ। বাইরের পার্টটা তো অবশ্যই থাকবে। এখন সাথে আর কারা কারা থাকে সেটাও তোমাকে মাথায় রাখতে হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে মোটামুটি ইউনিয়নের আমরা জায়গায় ইন্টারসেক্ট দিলে কি বি সার্কেলটা পুরো বাদ হয়ে যেত না? হ্যাঁ, যদি ইউনিয়নের জায়গায় যখনই আমরা দেখবো যে ইন্টারসেকশন সাইন, হুম। প্রাইমের সাথে ইন্টারসেকশন সাইন দেখলে আমরা বুঝবো যে এটা বাদ, এটা আর নাই। এবং কার্ড থেকে বাদ তার পাশে তাকাইতে হবে। যদি সি লেখা থাকে তার মানে হচ্ছে সি থেকে বাদ দাও, যদি পাশে এ লেখা থাকে তাহলে এ থেকে বাদ দাও। বিষয়টা এইভাবে বোঝায়। তাহলে এই ছিল আমাদের মোটামুটি এখানকার বেসিক। আমরা এখন আস্তে আস্তে স্টার্ট করি। আর স্যার ইউনিয়ন বললে তো অনলি বি বা অনলি সি টা বাদ যাবে, এরকম না? মানে ইউনিয়ন সি প্রাইম বা এরকম কিছু। ইউনিয়ন থাকলে বাদ দেওয়া বোঝায় না, অ্যাড করা বোঝায়। না ইউনিয়ন স্যার, আমি থাকা বলছি মানে ইউনিয়ন বি প্রাইম বা ইউনিয়ন সি প্রাইম এরকম থাকে। তাকে তাহলে কি বুঝবো? না অনলি যেমন বি বা অনলি সি বুঝবো না, ওইটুকুই বাদ দেখো যাবে। এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে আমি কি বুঝবো বলো? তুমি কি স্যার বলতে অনলি চাচ্ছ? বি টা বাদ যাবে আর বাকি সব হবে। অনলি বিটা বাদ যাবে না, পুরা বিটাই বাদ যাবে। ওকে স্যার। একটু দেখো, স্যার ধরো এ, এটা বি, এই হচ্ছে সি। এখন তুমি যখন বলা হচ্ছে যে এ মানে হচ্ছে এ পুরাটা চলে আসছে, তার সাথে কি যাচ্ছে আরো বি প্রাইমটা অ্যাড করতে বলা হচ্ছে। তাহলে বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে কিন্তু এই পুরাটাই বাদ। এই পুরাটা বাদ দিলে বাকি কারা থাকে? এ এর কিছু অংশ থাকতেছে, সি এর কিছু অংশ থাকতেছে, এন্ড সাথে বাইরের অংশটাও থাকতেছে। সো অনলি বি বলতে কিন্তু কি বোঝায়? শুধু এই পার্টটাকে বোঝায়। শুধু কি এই পার্টটা বাদ? না, সাথে কিন্তু এটাও বাদ চলে যাচ্ছে। ইয়েস স্যার, বুঝছি। ওকে, এই জন্য আমাদের একটু কেয়ারফুলি কাজ করতে হবে। রনক বলো, কি বলবা? স্যার এ ইন্টারসেক্ট এ প্রাইমটা আরেকবার
বুঝাবে না এ ইন্টারসেকশন এ প্রাইম, এ ইন্টারসেক্ট এ প্রাইম বলতে আমরা কি বুঝি? যে এর মধ্যে যারা আছে তার সাথে ইন্টারসেকশন করব এর মধ্যে যারা নাই, তাহলে আলটিমেটলি কি আমি কমন কিছু পাবো? না। আমি কোনো কমন পাবো না, তাহলে এটার আনসার হচ্ছে এমটি সেট। এটার আনসার হচ্ছে এমটি সেট। একইভাবে আমরা বলতে পারি এ ইউনিয়ন এ প্রাইম, এটার ভ্যালু কি লিখতে পারবো? যে এর মধ্যে যারা আছে এবং এর মধ্যে যারা নাই তাদের সবাইকে আমরা একসাথে করতেছি, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? এটা একটা ইউনিভার্সাল সেট দাঁড়াবে। সো এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হয় মাঝে মধ্যে। ওকে, আমরা যদি নেক্সট যাই, আমরা হালকা পাতলা ডিফারেন্ট টাইপের কিছু কোয়েশ্চেন সলভ করি। যেমন ফার্স্টে যদি আমাকে এটা এখন ফিল আপ করতে হয়, আমাকে শেড করতে বলা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে কোন পার্টটা আনসার হবে এখানে? কিউ ইউনিয়ন আর থেকে পি কে বাদ দিতে বলতেছে, তাহলে কিউ ইউনিয়ন 3, 6, আর বলতে 7 আমরা বুঝি যে কিউ Yes, sir, এবং 3, আর 6, কে 7 আমরা একসাথে করলাম, তাহলে এই ব্লু কালার গুলা হচ্ছে একসাথে করলাম বোঝাচ্ছে। তার থেকে বাদ দিব হচ্ছে পি এর অংশটা, তাহলে পি এর অংশটা যদি আমি দেখাই গ্রিন কালার দিয়ে, তাহলে পি এর অংশ বাদ বলতে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে বাকি রয়ে গেল কে? 3 6 আর 7, এই তিনটা রয়ে গেল। তাহলে আমাকে এই পার্টটাই শেড করতে হবে। নেক্সট যদি আমরা তার পরের টাইপটা দেখি, এটা সবচেয়ে বেশি আসে আমাদের নরমাল কোশ্চেন, কমন একটা কোশ্চেন, এটা সবচেয়ে বেশি আসে এই কোশ্চেনটা আমাদের, যে আমাকে দুইটা সেট নিয়ে তারা কাজ করতে বলতেছে। আমাকে দুইটা সেট নিয়ে কাজ করতে বলতেছে এবং দুইটা সেটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদেরকে বলা হচ্ছে যে একটার ভ্যালু হচ্ছে 13, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 15। আচ্ছা যাই হোক, আমরা ভ্যালুগুলো আস্তে আস্তে বসাই। তাহলে আমরা যদি দুইটা সেট নেই এখানে, তাহলে সেটগুলোর নাম কি তারা বলতেছে? একটা হচ্ছে যারা কেট রাখে আর একটা হচ্ছে যাদের কাছে ডগ আছে। তাহলে বলা হচ্ছে ফার্স্টে আমরা খুঁজবো, যখন আমরা এই ধরনের ডায়াগ্রাম ফিল আপ করবো, আমরা মাঝখানে ভ্যালুটা আগে ফিল আপ করি। তাহলে 5 ওন বোথ, তার মানে আমরা মাঝখানে 5 বসাচ্ছি। 15 ওন নেদার, তার মানে আমরা বাইরে 15 বসাচ্ছি। এই দুইটা বসানোর সময় আমাকে কিছুই চিন্তা করতে হয় না, বাট যখন সি বা ডি এর ভ্যালু আমাকে দেওয়া থাকবে তখন আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের কথার সাথে কোনো অনলি ওয়ার্ড বা জাস্ট ওয়ার্ড বা অ্যাটলিস্ট ওয়ার্ড আছে কিনা, অথবা বাট নট, এই চারটা টার্মের সাথে আমরা অবশ্যই মাথায় রাখবো যখন আমরা ভেন ডায়াগ্রাম ফিল আপ করি। এই চারটা ওয়ার্ড যদি থাকে আমরা কোনো কিছু মাইনাস করে বসাবো না, আর যদি না থাকে তাহলে আমাকে মাঝখানে একটা মাইনাস করে রেজাল্ট বসাতে হবে। যেমন আমার কেটের ভ্যালু হচ্ছে 13, সো আমি এখন কেটের যে ফাঁকা জায়গা এখানে আমি 13 লিখতে পারবো না, কারণ এই চারটা ওয়ার্ড নাই। তাহলে আমাকে কত লিখতে হবে? আমি 13 থেকে 5 মাইনাস করে দিব, তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 8। আমরা এখানে 8 বসাবো। আর কি ইনফরমেশন দেওয়া? আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। টোটাল হচ্ছে 40, সবগুলা প্লাস টোটাল হচ্ছে 40। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা এক্স বসাই নিলাম যেহেতু এটা মিসিং। তাহলে এখন সবগুলা অ্যাড করে দিয়ে ইকুয়ালস টু আমরা কত লিখবো? আমরা 40 লিখবো ইকুয়ালস টু। তার অ্যানসার আসে 12। তাহলে সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে বের করতে বলছে কি? সে আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ চিলড্রেন হু ওন এ ডগ বাট নট এ ক্যাট। তাহলে সেই পার্টটা কোনটা এখানে? সে ডগ ওন করবে কিন্তু ক্যাট ওন করবে না, এটা মানে কি বোঝায়? অনলি ডি কে বোঝায়, এবং অনলি ডি বলতে আমরা এখানে বুঝতেছি এই পার্টটার ভ্যালুই। তার মানে এক্স এর ভ্যালুটাই এখানে চাচ্ছে তারা। ইয়েস স্যার 12। ওকে, তাহলে 12 আসে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমরা যেটা সলভ করব, যেমন এই কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, বি থেকে এ আর সি কে বাদ দিতে বলতেছে, তার মানে অনলি বি কে বোঝাচ্ছে, তার মানে এটাই হচ্ছে আনসার। আমরা যদি সেকেন্ড পার্টটার দিকে তাকাই,
যে আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট শেড করা, এবং এই শেডেড পার্টটা আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুইটারই মধ্যে আছে। তাহলে প্রথমে আমরা এ আর বি কে একসাথে করব, দেন কোন পার্টটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে, সি এর অংশটা বাদ গেছে, তাহলে ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে আমাদের এটা হয়ে গেল। সো যে পার্টটাই বাদ যায় আমরা ইন্টারসেকশন দিয়ে জাস্ট এটার সামনে আমরা প্রাইম দিয়ে দিব, এই হচ্ছে আমাদের কাজ। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার এ এর 3টা সলভ করব, 6 এর 3টা। আমরা সবাই একটু চিন্তা করি, ভ্যালুগুলা বের করি, দেন এখানে আনসার বসানোর চেষ্টা করি। এই ধরনের ম্যাথে প্রথম কাজ হচ্ছে আমাদের আগে সবগুলা ভ্যালু বের করে নিতে হয়, তারপরে কাজ শুরু করতে হয়। এর মধ্যে পড়তেছে সব প্রাইম নাম্বার গুলা। সো প্রাইম নাম্বার বসানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে 2 থেকে সবসময় প্রাইম নাম্বার শুরু হয়, 1 কিন্তু প্রাইম নাম্বার না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। যখন কোনো নাম্বারের সাথে পজিটিভ বা নেগেটিভ কথাটা থাকবে তখন আমরা 0 থেকে কখনো শুরু করব না। পজিটিভ বা নেগেটিভ ওয়ার্ডটা যখনই থাকবে সেটের মধ্যে, কখনই আমরা 0 থেকে কোনো কিছু শুরু করব না। 1 একটা স্কয়ার নাম্বার, এটাও আমাকে মাথায় রাখতে হবে। মাঝে মধ্যে স্কয়ার নাম্বারের লিস্ট চাই, সো 1টাকে তখন আমাদের লিস্টে রাখতে হবে। 3 এর মাল্টিপলস কারা? 3, 6, 9, 12, এরা হচ্ছে 3 এর মাল্টিপলস। তাহলে এখন আমাকে বের করতে বলছে পার্ট 3টা আমরা বের করতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে একটু ঝামেলার পার্ট, দেখি আমরা বের করতে পারি কিনা। আমাকে শুরুতে বলা হচ্ছে সি হচ্ছে এ এর একটা সাবসেট, তার মানে সি এর মধ্যে যারা আছে, আমাদের লিস্টে কিন্তু কোনো সি ছিল না, আমরা এ আর বি নিয়ে কাজ করছি এতক্ষণ। এখন সি নামে একটা নতুন সেট আসছে, এবং সিটা হচ্ছে এ এর একটা সাবসেট। দ্যাট মিন্স এ এর মধ্যে যে নাম্বারগুলো আছে তার মধ্যে থেকে কিছু নাম্বার হয়তো সি এর মধ্যে আছে, এবং সি এর মধ্যে কয়টা নাম্বার আছে? 3টা, এটাও তারা বলে দিচ্ছে। এবং বি এবং সি এর মধ্যে কোনো কমন নাই, বি এবং সি এর মধ্যে কোনো কমন নাম্বার আমাদের নাই। তাহলে বি তে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু সি এর মধ্যে থাকতে পারবে না। তাহলে বি এর নাম্বারগুলোকে বাদ দিলে এ তে আর কি কি নাম্বার থাকে? তাহলে 3 বাদ যাচ্ছে, আর 3 শুধু বাদ যাচ্ছে। তাহলে বাকি আমরা লিখতে পারবো কি? আমাকে বলছে এখন সি এর একটা পসিবল সেট বানাতে, তাহলে আমরা 2 লিখতে পারবো, 5 লিখতে পারবো, 7 লিখতে পারবো। তাহলে এটা একটা সি এর সেট হয়ে গেল। এরকম অনেকগুলা লেখা যায়, জাস্ট মাথায় রাখতে হবে যেন 3টা না থাকে, কারণ 3টা বি এর মধ্যে আছে, এবং আমাকে বলে দিচ্ছে যে বি এর কোনো নাম্বার সি তে থাকতে পারবে না। তাহলে এটাই ছিল আমাদের সি এর পার্ট, আমরা করে ফেললাম। ওকে রাফি, আমরা কি জিনিসটা বুঝতে পারছি? Yes, sir. ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। আর আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার। হ্যাঁ, আমাকে বলছে যে স্যার কি সি বুঝাইছেন স্যার? আমি হচ্ছে এর একটা সাবসেট, তার মানে কি বোঝায় যে এ তে যে নাম্বারগুলো আছে তার মধ্যে থেকে কিছু নাম্বার হয়তো এই সি এর মধ্যে থাকবে। 1 নাম্বার ইনফরমেশন। স্যার যে 2 কোনো নাম্বার তিনটা ইনফরমেশন হচ্ছে সি, যে কোনো 3টা, কারণ সি এর মধ্যে 3টা মেম্বারই থাকবে, এটা আমাকে বলে দেওয়া আছে। আর বলতেছে যে বি এর কোনো নাম্বার যেন সি তে না থাকে। তা আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে বি এর সাথে এ এর কমন হচ্ছে অনলি 3, তাহলে 3টাকে বাদ দিয়ে যে কোনো 3টা নাম্বার লিখে দিলে আমাদের আনসার হয়ে যাচ্ছে, আমাদের কাজ শেষ। নেক্সট যদি আমরা দেখি, ওকে রাফি, আমাদের যে শেডেড পার্টটা দেখা যাচ্ছে এটার নাম কি হতে পারে? Say shaded part. হ্যাঁ,
B intersect C intersect A prime. intersect A prime. Very good. Okay. আমরা এই কোশ্চেনটা সলভ করব, বি নাম্বারটা। তাহলে এখানে দুইটা সেট নিয়ে কাজ হচ্ছে, একটা পি একটা কিউ। প্রথমে আগে আমরা মাঝখানে ভ্যালুটা বসানোর চেষ্টা করি, সেটা হচ্ছে 7 দেওয়া, পি এর ভ্যালু হচ্ছে 18, তাহলে 18 থেকে 7 মাইনাস করলে 11 আসে। কিউ এর ভ্যালু হচ্ছে 20, 20 থেকে 7 মাইনাস করলে 13 আসে। তাহলে পি ইউনিয়ন কিউ হচ্ছে 11 প্লাস 7 প্লাস 13, এই তিনটা অ্যাড করলে আমাদের পি ইউনিয়ন কিউ চলে আসতেছে। আর বাইরের ভ্যালুটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে টোটাল ভ্যালু থেকে পি ইউনিয়ন কিউ এর ভ্যালুটা আমরা সাবট্রাক্ট করে দিলে আমাদের বাইরের ভ্যালুটা চলে আসতেছে। তাহলে সিম্পল কোশ্চেন, তেমন হার্ড কিছু না। সো আমাদের যেহেতু সামনে এমসিকিউ কোশ্চেন আসবে, এই ধরনের কোশ্চেনই কিন্তু আমরা বেশি পাবো। সো একদমই নরমাল জিনিস এটা। স্যার 45 মিনিটস করে থাকবে না? আমাদের নরমালি তো এটা প্রিমক হয়, আমাদের নরমাল টাইমে এটা প্রিমক হয়তো 1 ঘন্টা টাইম থাকতো নরমালি। সো এইবার কি হবে এখন পর্যন্ত কিছু বলে নাই অফিশিয়ালি, আর প্রি মকে এবং সাবজেক্ট ওয়াইজ যেটা ভেরিও করতে পারে, সাবজেক্ট ওয়াইজ ভেরিও করতে পারে টাইমিং গুলা, তো বলা যাচ্ছে প্রি না। মকে কি শুধু এমসিকিউ থাকতো? টিমকে না, কখনোই এমসিকিউ থাকতো না, নরমাল এমএসটির মতোই হইতো, শুধু মার্কটা টাইমটা বেশি থাকতো। এই ওকে স্যার। স্যার এটা করব? এটা হ্যাঁ ঝটপট করে ফেলি, 1 মিনিটের বেশি লাগার কথা না এটা সলভ করতে। টোটাল স্টুডেন্ট এখানে 31 দেওয়া আছে শুরুতে। হয়ে যাওয়ার কথা। তার প্রথমে যখন আমরা এক্স বের করলাম, যারা পারি নাই আর যাদের হয়ে গেছে তারা নিচের পার্টের দিকে তাকাই, যারা আমরা পারি নাই তারা একটু খেয়াল করি। প্রথমে আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা সবগুলা অ্যাড করে দিয়ে ইকুয়ালস টু 31 লিখলাম, তাহলে আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু চলে আসছে। কত আসছে এক্স এর ভ্যালুটা? স্যার 8 আসছে। নেক্সট আমাকে বলছে এম ইন্টারসেকশন পি, তার ভ্যালু হচ্ছে কি লিখলাম, 4 লিখছি না 1 লিখছি?
স্যার আমি তো 4 লিখছি। হাই Four. হাই। ওকে 4ই হবে आंसर। হ্যাঁ স্যার। আমরা কিন্তু অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যাই যে আমরা সামনে n দেখলেই মনে করি কাউন্ট করব। স্যার একটা নাম্বার থাকলে তো ইয়ে হবে, মানে ওই নাম্বারটাই বসবে, আর অনেকগুলো নাম্বার থাকলে ওইটা যখন মানে কমা কমা দেখবা, জাস্ট Just কমা wait, দেখলেই তুমি কমা মনে কমা। করবা যে কাউন্ট করে বসাতে হবে। আর যদি কোনো কমা দেখা না যায় তাহলে জাস্ট নরমালি চিন্তা করবা যে ভ্যালুটা আছে সেটাই বসবে। আমরা অনেকে এনটা দেখলে কনফিউজড হয়ে যাই, এটা একটা সমস্যা। নেক্সট বলা হচ্ছে এম ইউনিয়ন এস। এম ইউনিয়ন এস কত আসছে आंसर? স্যার 16 + 4 + 1 21। এক্স্যাক্টলি 16 + 4 + 1 n অফ p প্রাইম, তাহলে 16 + 1 + 2, তাই p এর অংশ বাদ দিয়ে বাকি সবগুলো আমরা অ্যাড করে দিব। স্যার চারটাই ঠিক আছে। ওকে, তাহলে আমাকে এখন বলছে রাইট ডাউন এ ডেসক্রিপশন ইন ওয়ার্ডস অফ দ্য সেট দ্যাট হ্যাজ 16 মেম্বারস। তাহলে এটাকে আমরা কি বলবো? অনলি m। তাহলে এটাকে আমরা বলবো স্যার অনলি এম লিখলে কি ফুল মার্ক পেয়ে যাব? অনলি m লিখলে তুমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও, নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডি অনলি ম্যাথস, আর একটু লং করে লিখলা। নেক্সট আমাদের চলে আসতেছে হচ্ছে 13 এর এ, যেটা নিয়ে আমরা সবসময় বলতেছি যে ইউনিয়নের সাথে প্রাইম থাকলে কি হবে। তাহলে আনসারটা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে কোন কোন ডিজিট হবে আমাদের আনসার এখানে? 1, 2 or 4? 1, 2 আর 4। দেখো এটাই আনসার কি না? স্যার 1 আর 4 না, বিকজ 2 তো বি এর ভিতরে यस স্যার 1 2 1 আর আর 1, 2 আর 4ই হবে আনসার। 1, 2 এবং 4ই আমাদের আনসার হবে। মাসিয়াত খেয়াল করো, এর মধ্যে কারা আছে? 1 আর 2, মাঝখানে ইউনিয়ন। বি প্রাইমের মধ্যে কারা পড়ে? বি এর অংশটা বাদ দিলে বাকি থাকে 1 আর 4। এখন তুমি একসাথে করে দাও দুইটাকে, তাহলে 1, 2, 4 তিনটা পার্ট। তাহলে আমরা এটাকে শেড করে দিচ্ছি। স্যার আমার মনে হয় আমার মানে নিজের দুইটা সেট পারি, কিন্তু তিনটা সেট হইলে অনেক মানে মিস্টেক হয়ে যায় আমার অনেক কিছুতেই। তিনটা সেট তো আমাদের তিনটা সেট দিয়েই তো পরীক্ষায় থাকবে, দুইটা সেট তো থাকবেই না। यस স্যার এটা তো জানি। দুইটা সেট তো খুবই কম থাকে। হ্যাঁ স্যার মানে তিনটা সেট মানে পারি যখন বুঝান বা যখন করি পারি, কিন্তু পরে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করলে আর পারি না, ভুলে যাই। আচ্ছা, তাহলে আজকে আমরা সেট এই পর্যন্তই করব। আমাদের সেট আমরা আজকে যাচ্ছি না। নেক্সট আমরা সেট প্লাস প্রবাবিলিটি, এই দুইটার উপর আমরা কিছু কাজ করব। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই, আমরা আবার 850 তে অ্যাডভান্সে জয়েন করি। Okay, sir. ওকে স্যার। ওকে, স্যার অ্যাডমিতে কি এখন চ্যাপ্টার 18 কি করব? অলার স্যার তো কোনটা? বলে চ্যাপ্টার 18 নাকি অ্যাসেসমেন্টে থাকবে, যে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। না, থাকার কথা না। অফিশিয়ালি যেহেতু কথা হয়েছে 6 শুরু হবে, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে হওয়ার কথা না। ওকে স্যার। স্যার আপনিও তো মনে Okay. হয় আপনার সেকশনে চ্যাপ্টার 6 করাচ্ছেন ফাংশন। আমি শুরু করি নাই, এই জন্য দেখতেছিলাম যে কে কি করাচ্ছে। আচ্ছা। আর স্যার মনির স্যার কি করাচ্ছে? রুবায়েত কই আছে? স্যার ফাংশন করাচ্ছে। ও তাহলে তো ঝামেলা। এক এক তাহলে section- কালকে স্যার দেখবা পোল্টি মারছে, 6 এ চলে আসছে। হ্যাঁ স্যার আমার মনে হয়। ওকে, ঠিক আছে, তাহলে খুদাফেজ। স্যার আমার আমার কি হবে? স্যার